তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির কথা বললেন। জি, তেল গ্যাস হ্যাঁ, এই রক্ষা কমিটি কোথায়, এই সমস্ত কথাবার্তা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ঠিক নির্দোষ প্রশ্ন না, এটা হলো একটা খোঁচা দেওয়ার জন্য প্রশ্ন। না স্যার, না স্যার, আপনি জাতীয় কমিটি যখন আমরা লং মার্চ করি, এখন কেন লং মার্চ হচ্ছে না? লং মার্চ করার জন্য যেমন রামপালে আমরা লং মার্চ করেছি প্রথম 2013 সালে, রামপাল নিয়ে প্রোগ্রাম শুরু হয়েছে 2010 সালে। তারপরে এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন হয়েছে, কাজকর্ম হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে, সেমিনার হয়েছে, গবেষণা হয়েছে, তারপরে সেগুলো নিয়ে অর্গানাইজ করে তারপরে আমরা এই লং মার্চ করেছি 2013 সালে। এটা তো চট করে আপনি বললেই তো আর হবে না। আর তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সম্পর্কে একটা তথ্য আপনাদের বলি। আমি সদস্য সচিব ছিলাম, মূল দায়িত্বে ছিলাম। 2020 সাল থেকে আমি সেই দায়িত্বে আর নাই। সেই কারণে ওই তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, যেটা এখন একটা, এটা অবশ্যই প্রাসঙ্গিক খুব, সেটা ভূমিকার কথা আমি এখন বলার এখতিয়ার রাখি না। কিন্তু আমি অবশ্যই আমি আশা করি যে জাতীয় কমিটির যারা শরিক রাজনৈতিক দল আছে, বাম দলগুলো আছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে কর্মসূচি, এবং তারা বাম দলগুলো ইতিমধ্যে করিডোর বলেন কিংবা এই যে অন্যান্য যে সমস্ত তৎপরতা, প্রত্যেকটা নিয়েই বাম গণতান্ত্রিক জোট ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি দিয়েছে, এবং গণতান্ত্রিক অধিকার কমিটি, যেটাতে আমি আছি এখন, সেটা থেকেও কর্মসূচি দেওয়া হয়েছে, এবং সামনে নিশ্চয়ই আরো বৃহত্তর কর্মসূচি আসবে। যদি সরকার ওই পথে যায় অবশ্যই আসবে, কারণ এখানে সাম্রাজ্যবাদ হোক। এখনো 3 বছর বাকি আছে, কাগজপত্র রেডি করতে 3 বছর সময় লাগে। নিজম মজুমদার স্যার, আমি প্রাসঙ্গিকভাবে প্রশ্নটি আসে যে প্রক্রিয়ায় সবকিছু সুলতানা আপা, আমি একটু বলি, এখনো তো 3 বছর যায়নি, আপনি কেন ওনাকে বলছেন? উনি 3 বছর পরে লং মার্চ করবেন, কারণ আওয়ামী লীগের আমলে 2010 সালে ভেবেছেন, 2013 সালে না না খোঁচা দিয়ে কথা বলেন না, শোভন না, কারণ এটা আমি বলছি যে সেই সময় এরকম হয়েছিল, তার অর্থ এটা না যে এখন সরকারকে বাধ্য করার জন্য লং মার্চে বাধা কোন জায়গাতে? এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, এখন তিনি নেই, কথাবার্তা হচ্ছে, মিটিং হচ্ছে, নিশ্চয়ই কর্মসূচি কথাবার্তার পর্যায়ে আছে। তারা এখন খুব দ্রুত কর্মসূচি চাচ্ছেন। জি, না না, বটে কথাবার্তার পর্যায়ে আমরা আছি, পানচিনি হবে, এখানে দুই পক্ষ দেখতে আসবে। তখন আপনারা বলেছেন যে এই যে কর্মসূচি, এটা বিএনপি জামাত মুক্ত এই সমস্ত বলতে। তো এইটা আমার মনে হয় যে এখান থেকে বের হওয়া দরকার, যে জাতীয় স্বার্থটা যদি আপনার কেন্দ্রে থাকে, তাহলে যে সরকারই আসুক না কেন, এটা যে নামেই আসুক, বৈধ অবৈধ যেভাবেই হোক, নির্বাচিত অনির্বাচিত, জাতীয় স্বার্থ প্রশ্ন আসলে সেটার ব্যাপারে যদি একটা নিজস্ব অবস্থানটা খুব কনসিস্টেন্ট না হয়, সেখানেই সমস্যা হয়। যে দল হিসেবে যদি ভাগ হয়, হ্যাঁ আমাদের সময় এটা হয়েছিল, আমাদের সময় এটা হয়েছিল। স্যার, আমি আপনার সঙ্গে যাই হোক, আমাদের 40 মিনিট হওয়ার কথা। আমি পরিস্থিতি এটি আওয়ামী লীগ কোনোভাবেই দায় এড়াতে পারে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো সংশোধন, তাদের রিফরমেশন আছে কিনা, নিজুম মজুমদার, এই প্রশ্নটি আপনার কাছে আমি রাখলাম। কিন্তু তার আগে আনু মোহাম্মদ, মানে দেখুন, আমরা শুনতে পাচ্ছি প্রফেসর ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন বলে বলছেন, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর আছে তিনি আসলে সময় ক্ষেপণ করছেন, তিনি আসলে কোনো নির্বাচন দেবেন না। এরই মধ্যে আমরা দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে, এর ঢেউ আমাদের অঞ্চলে এসে লাগবে, এবং মিয়ানমার সীমান্তে আমরা দেখেছি যে রোহিঙ্গারা, রাখাইনরা, তারা এর মধ্যে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা ট্রেনিং করছে। তো আমরা আসলে সেই পর্যন্ত সময় আপনারা পাবেন কিনা, যাতে করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায়? এর মধ্যে আমরা কিন্তু আক্রান্ত। পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে মিয়ানমার সীমান্তে এরই মধ্যে আমাদের দখলে নাই, এরা বহির্শক্তির নিয়ন্ত্রণ করছে, তিনি এদের কথা বলেছেন। যাই হোক, আমাদের নিয়ন্ত্রণে যে নাই সেটা তিনি স্বীকার করেছেন। এখন আপনারা আসলে যে প্রক্রিয়ায় অগ্রসর হতে চাচ্ছেন, তাতে করে আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন পর্যন্ত কি আপনারা হুঁশিয়ারি দিয়েছেন? কারণ এই জুলাই আন্দোলনের আমি মনে করি আপনি অনেক বড় একটা স্টেক হোল্ডার, যদিও কোথাও আপনার উপস্থিতি আমি দেখতে পাই না। কিন্তু আজকে দেশ যখন হুমকির মুখে পড়ছে বা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, তখন তো দায় আমার প্রিয় শিক্ষকের উপরে যাবে। স্যার, অবশ্যই যাবে, অবশ্যই সব জনগণের সবারই দায় আছে। আপনি প্রবাসে থাকলে আপনারও দায় আছে, প্রবাসে থাকলেই তার দায় থেকে এড়াতে পারবেন না। সেখানে এই বিষয়টা নিয়ে মানুষকে জানানো, প্রথমত তথ্য প্রকাশ করা সুনির্দিষ্টভাবে, এবং তারপরে পাবলিক অপিনিয়ন অর্গানাইজ করা, তারপরে প্রোটেস্ট এবং অন্যান্য জিনিসগুলো অর্গানাইজ করা। সেগুলো তো ধাপে ধাপে হচ্ছে, অনেকগুলো সংগঠন কাজও করছে। এটা নিয়ে আপনি চিন্তিত থাকেন না। এটা বাংলাদেশে বহু মানুষ আছে যারা
এই দেশের জাতীয় স্বার্থেই কাজ করে। এর বহু সংগঠন আছে যারা দেশের জাতীয় স্বার্থে কাজ করে। তারা জুলাই গণ অভ্যুত্থানেও একটা ভয়ঙ্কর আক্রমণ কিংবা প্রাণঘাতী তৎপরতা কিংবা এই যে নির্বিচার হত্যাকাণ্ড, সেটার কারণে কিংবা দীর্ঘদিন ধরে অনির্বাচিত নির্বাচনের নামে জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা, কিংবা এই যে সম্পদ লুণ্ঠন এবং পাচার, কিংবা এই যে বিভিন্ন ধরনের প্রকল্পের নামে ভয়াবহ, এগুলির কারণে যে ক্ষোভটা জমা হয়েছিল, সেইটার থেকেই যে প্রতিবাদ যারা করেছেন তারা এখনো তাদের একটা বড় অংশই এখন পর্যন্ত জাতীয় স্বার্থের পক্ষে, এবং সরকারের যে কোনো ধরনের সমস্যা হচ্ছে, অন্যায় হচ্ছে কিংবা সরকারের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে যে সমস্ত তৎপরতার মধ্যে, সেগুলির বিরুদ্ধে তারা সোচ্চার আছেন এবং সামনে অবশ্যই সোচ্চার থাকবেন। আপনি নিশ্চিন্ত থাকেন, চিন্তা করবেন। আমাদের তো 40 মিনিট থাকার কথা, আমাদের তো সময় চলে গেছে। আমার আরো কয়েকটা প্রশ্ন আছে, নিজুম মজুমদার বেশি সময় নিয়ে প্রশ্ন শেষ হবে না, প্রশ্ন আপনি আরেকটা প্রোগ্রাম করেন। না না সময় তো নির্দিষ্ট স্যার। আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন আপনি করছি যে আপনি বলেছেন বিভিন্ন সময় যে আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম চুক্তি করেছে, হ্যাঁ, তো এই সরকার এখন পর্যন্ত একটি চুক্তিও প্রকাশ করলো না, গোপন চুক্তি। কোথায় সেই গোপন চুক্তি? হ্যাঁ, সেটা আমাদের একটা অন্যতম দাবি ছিল, এবং আমরা 5ই আগস্টের পরেই সরকারের কাছে যে দাবি করেছিলাম, শুধু ভারত না, ভারত, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের ভেতরে বিভিন্ন বড় বড় কোম্পানি, আমাদের তো এখানে পাকিস্তানের মতো 22 পরিবার তৈরি হয়েছিল, সেই 22 পরিবারেরও অনেক কিছু আছে, সেগুলি চুক্তিগুলো প্রকাশ করে এবং যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী, তার মধ্যে যেমন রামপাল আছে, আদানি আছে, রূপপুর আছে, এবং যুক্তরাষ্ট্রের সাথেও কিছু চুক্তি আছে, ওগুলো বাতিল করার প্রক্রিয়া শুরু করার, প্রথমত চুক্তিটা প্রকাশ করা, এবং তারপরে যেগুলি জাতীয় স্বার্থ বিরোধী সেগুলি কিভাবে বাতিল করা যায় তার পথ ও পদ্ধতি আবিষ্কার করা, মানে খুঁজে পাওয়া, খুঁজে সেগুলো অনুযায়ী কাজ করা। এটা আমরা অগাস্ট মাসে আমরা এই দাবিগুলো করেছিলাম, কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এগুলো করছে না। এটা হলো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমরা এই কয়দিন আগেও তাদের 8 মাসের পর্যালোচনা, এটা সমালোচনা করেছি যে এটা অবশ্যই করতে হবে। উল্টো যেটা সরকার করছে, যে আগের যে চুক্তিগুলি ছিল সেই চুক্তি অব্যাহত থাকবে, সেই চুক্তি অনুযায়ী প্রকল্প অব্যাহত থাকবে, সেটা আদানি এবং অন্যান্য, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সরকারের অবস্থানটা হচ্ছে এখন যে আগেকার যে সমস্ত প্রকল্প হাসিনা আমলে হয়েছিল সেগুলি তারা অব্যাহত রাখবে, যেগুলি বিভিন্নভাবে যেগুলি নিয়ে সমস্যা হয়েছিল বা আপত্তি উঠেছিল বা অভিযোগ উঠেছিল, সেগুলির কোনো পর্যালোচনা যথাযথভাবে হচ্ছে না কিংবা সরকার প্রকাশ করছে না। এটা আমাদের একটা সমালোচনা, একটা অন্যতম জায়গা। তাহলে আপনার কি মনে হয় এই সরকার আপনাদের যে কাঙ্ক্ষিত সরকার হওয়ার কথা ছিল সেটি হয়নি? বৈষম্যহীন বাংলাদেশের একটা প্রত্যাশা কিংবা একটা গণতান্ত্রিক, আমরা যেমন গণতান্ত্রিক অন্তর্বর্তী সরকারের রূপরেখার কথা বলেছিলাম আমরা, যেটা আপনি বললেন প্রথমে, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে এটা দেওয়া হয়েছিল, এবং সেই অন্তর্বর্তী সরকারের রূপরেখার মধ্যে ওইটাই মূলত ফোকাস ছিল যে শেখ হাসিনা সরকার চলে গেলে আমরা তো নিশ্চিন্ত হতে পারি না যে অগণতান্ত্রিক কিংবা বৈষম্যবাদী শক্তি আবার আরো বেশি শক্তিশালী হবে কিনা, কারণ তারা তো তৈরি হয়েছে, তারা এত বছরে তো তাদের মধ্যে অনেক শক্তি জমা হয়েছে। সুতরাং গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা, তো সেই ক্ষেত্রে অনেক ঘাটতি আছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবাদী যে সমস্ত শক্তি তাদেরই তৎপরতার দাপট দেখা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ দেখতে গিয়ে, বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে আমাদেরকে যে এখনো লড়াইয়ের মধ্যে থাকতে হবে, এটা আমরা বুঝতে পারছি।